গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে আমরা যেটা দেখেছি জুলাইয়ের অভ্যর্থন, জুলাই যেটা আমরা দেখেছি জুলাইয়ের যুদ্ধ আমরা দেখেছি, সেই সময় সেটা উপস্থাপন হয়েছে, আমরা দেখেছি রাজনৈতিক রক্ষা কবচ হিসাবে দেখা গেছে। আমরা যেটা বারে বারে কথা আসছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা কারা ভেরিফাই করবে। ফাইন্যান্সিয়াল ভেরিফাই করার জন্য অফকোর্স আমাদের এই আপনার নির্বাচন কমিশন ছাড়াও কিন্তু আরেকটা অধিদপ্তর আছে, এটাকে বলা হয় এনবিআর-এর 10B প্রত্যেকটাকে তার কত স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি সব কিন্তু সেখানে হাইলাইট করতে হয়, তাকে ট্যাক্স দিতে হয়। ওইটা যদি বেস করা নির্বাচন কমিশন বেস করে তাহলে কিন্তু কারেকশন বা ভুলভ্রান্তি বেরিয়ে আসা অতি সহজে হতে পারে, কম বেশি হইতে পারে সেটা আলাদা কথা। আমরা চাচ্ছি যে এই যে কমিশনগুলি, এটা বারে বারে কথা হয়েছে যে 11টা কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছে, কিন্তু সেটা হয়তো ওইভাবে প্রতিপালিত হয় নাই। প্রতিপালিত হয়েছে একটাই দেখা গেছে সত্যি সুন্দরভাবে প্রতিপালিত, সেটা হলো আমাদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা যেটাকে বলতে চাই, সেখানে হয়েছে প্রতিপালন। অন্যগুলিও কিন্তু কি করছে এটা কিন্তু বারে বারে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবও বলেছেন, বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন, খুব সুন্দরভাবে ওনার লেখাতেও প্রতিফলিত হয়েছে এটা, যে সেগুলি আসতে হবে। আমাদের দুই একটা জিনিস এছাড়া যেটা বলা হয়েছে যে অঙ্গ প্রতিষ্ঠানগুলির কি অবস্থা, এখানে বাইরের যেগুলো অঙ্গ প্রতিষ্ঠান আছে, অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান, ঠিক আছে, সেগুলির ব্যাপারে এগুলি কিন্তু একটা ক্লিয়ার কাট যদি স্টেটমেন্ট না আসে, ক্লিয়ার কাট যদি পিকচার না আসে, তাহলে কিন্তু একটা পরে যে অনেক সময় অসুবিধার সৃষ্টি করতে পারে। তো আমরা চাইব সেগুলিও প্রতিফলিত হোক, প্রতিটা তাদের প্রত্যেকটা কথাতে বার্তাতে প্রত্যেক জায়গায় তারা যেটাকে আপনার ইশতেহার দিবে সেই ইশতেহারের প্রতিপালন করলে আর কোনো অসুবিধা হবে। আমি অনেক ধন্যবাদ আপনাদের এখানে এই শীতের বেলা সকালে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য অশেষ ধন্যবাদ। অনেক সুস্বাস্থ্য থাকেন, ভালো থাকেন, এবং আপনারা কিছু বলবো না, এই তথ্য সত্য না সে ব্যাপারে গণমাধ্যমের যেমন ভূমিকা আছে, অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করার, অনুসন্ধান করে যে রিপোর্ট, পাশাপাশি নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে এগুলো যে অন্যান্য যে এটা এনবিআর থেকে শুরু করে দুদক থেকে শুরু করে সবার কাছ থেকে তথ্যগুলো নিয়ে নিজেরা অনুসন্ধান করে অসত্য তথ্য যারাই হোক, যত ক্ষমতাশালী যত প্রভাবশালী হোক, তাদের তথ্যগুলো তারা যাচাই বাছাই করে অসত্য তথ্য যদি কারো থাকে সেই হলফনামা বাতিল করা। সংখ্যা যদিও যেমন বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা প্রায় হয়তো 200, নিবন্ধিত আছে প্রায়। আমরা স্যার বলেছেন যে আজকের প্রেস কনফারেন্স মোস্টলি অ্যাবাউট দ্য ইশতেহার, কিন্তু একটা বা কোনো নির্বাচনী কোনো রাজনৈতিক দল যদি প্রার্থী না দেয় তারা তো নিষিদ্ধ না, আটটা তো নিষিদ্ধ না, তাই না? তো এটা, এবং আমার মনে হয় আপনি দেখলে বুঝবেন যে রিপ্রেজেন্টেশন মানে ইন টার্মস অফ পপুলার ভোট বা সংখ্যা একটা হলেও এখানে মোস্ট ইম্পর্টেন্ট অফকোর্স আওয়ামী লীগের নাম তো এসছেই। আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, হয়তো তার সাথে দেখবেন আপনি তরিকত ফেডারেশন সহ হয়তো মানে কেউ ঠিক আছে দিচ্ছেন। আমি অন্য একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন। যেমন ধরুন দুটো একটা হলফনামায় অনেকে ইনকামের কথাবার্তা বলেছেন, এবং এই ইনকামের কিন্তু বিশ্বাসযোগ্যতা মানে হলফনামা হলফ করা প্রতিজ্ঞা, কিন্তু দেখা যায় আমার কাছে মনে হয় না অনেকেরই তারা তাদের ইনকামের যে ডেটা দিয়েছেন। সো আমার মনে হয় নির্বাচন কমিশনের এমন একটা মেকানিজম থাকা দরকার যেখানে তারা হলফনামায় দেয়া তথ্য এগুলো ক্রেডিবিলিটি যাচাই করতে পারে, স্পেশালি সম্পদের তথ্য এবং আয়ের তথ্য। একটা জিনিস হলো রাজনৈতিক দলগুলো, স্যার রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের সময় কত টাকা খরচ করা যাবে, যে পার ভোটার 10 টাকা বা 20 টাকা, এটাও একটা
এনফোর্সেবল কিনা, কারণ ধরুন আরো বেশি খরচ করার পরে এটা ট্র্যাক করবে কে, ট্র্যাক করার মেকানিজম কি। তো কোনো আইন বা বিধি যদি এনফোর্স না করা যায়, কার্যকর না করা যায়, তাহলে এটা মানে ফাঁকি দেওয়ার প্রবণতা আসে। আমার মনে হয় যে এ ব্যাপারে নির্বাচন কমিশনের শুধু রাজনৈতিক দলের না, আর কোনো- of course